মানুষ ভুইয়া সে একটা কলেজে বলে ছবি তুলতে কে রে? কে রে মেয়েটা? এই সবুজ শাড়ি পরে মেয়েটা কে রে? আয় তো দেখে নেবো। কি বড় গুন্ডা রে ভাই, মারবে এখানে, বডি পড়বে তোমার ক্যাম্পেন কলিং ইন্ডিয়ার ভেতরে। 1 লক্ষ ভোটে জেতার কথা বলবে তো? আচ্ছা একটি মানে কি 1 লক্ষ? বুঝলাম না। মানে শুভেন্দু অধিকারী 1,500 ভোটে না কত ভোটে জিতে এতবার বলেছে, মোস্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ 1956 মোস্ট হয়ে গেছে, জানেন তো? তো ও বলছে একটা, মানে আরো খারাপ অবস্থা। ও তো বলতে পারতো যে না এবার 2,000 ভোটে জিতবো। মুখ্যমন্ত্রী 1956 ভোটে জিতেছিল, মানে শুভেন্দু জিতেছিল তো। তো ওকে টপকে 2,000 ভোটে জিতবো, মানে শুভেন্দুকে টপকাবো না, একটা হলো জিতবো। রিক্স হয়ে গেল তো। এই শুভেন্দু বাবু একটা ভোটটা হাইজ্যাক করে নিন, একটা হাইজ্যাক করলেই ধরে যাবে। কি রে ভাই, এত কনফিডেন্ট হবো? এই সরকারটাকে পড়ে যাবে নাকি? প্রতিকূল বেলা পাগল আছে উন্মাদ, তাকে জয়েন করার দিনে। আরে উন্মাদ পাগল আমার বাড়ির কাজের লোকের যোগ্য না ওটা, আমার বাড়ির সার্ভে হচ্ছে অন্য আর উন্নত। বলছি পায়ের জুতোর যোগ্যটা কিচ্ছু না ওটা। ওকে নিয়ে কেন মিডিয়া গুলো ওই করেছে, মিডিয়াকে ধিক্ষা চালাচ্ছে। তাহলে অভিষেক বলছে যতদিন ধরে আমরা ক্ষমতা আছি পাশে থাকবো, মানে ডাউট আছে বেশি দিন ক্ষমতা থাকবে না। আর দিদি বলছে অন্তত আমি 1 ভোট হলেও জিতবো। দুটোর মধ্যে কেন অশনি সংকেত আছে। মানুষ ভুইয়া সে একটা কলেজে বলে ছবি তুলতে কে রে? কে রে মেয়েটা? এই সবুজ শাড়ি পরে মেয়েটা কে রে? আয় তো দেখে নেবো। কি বড় গুন্ডা রে ভাই, কলেজে অধ্যাপককে আর ছাত্রছাত্রীকে কলেজের ছাত্রীকে ধমকাচ্ছে। ওর কি মঙ্গলকোটটা মনে পড়ে না? মঙ্গলকোটের ধুতিটা তুলে ল্যাংটা হয়ে দৌড়টা মনে পড়ে না? দুধেল গাইদের মারের কথা মনে পড়েনি? সব কারা সব? তুই মিঠুন বলছে আয় রে কারা কারা ছবি তুলবি, এই এরকম করছি এরকম করছি, লোক একটু আনন্দ পাচ্ছে। নেতাগুলো যাচ্ছে, দিল্লি নেতারা যাচ্ছে, লোক দেখতে চায়। যারা বিজেপি করে তারা বিজেপি নেতাদের দেখতে চায়, তাদের আশীর্বাদ পেতে চায়। তারা একটু গায়ে হাত দেবে, একটু সেলফি তুলবে, একটু আশীর্বাদ করবে। এইটার কিন্তু তাৎপর্য আছে, পরিবর্তন যাত্রার এইটার কিন্তু মূল্য আছে। কিন্তু প্রথম মূল্য যেটা আমার চোখে, দেখো ভাই আমি ভুলভাল বকি, তুই নিশ্চয়ই জানো, তোমাদের চ্যানেলে এত ভুল বকেছি, তবুও যে আপনার গ্রহণযোগ্য কিন্তু এত লোক কেন ভালোবাসে আমি বুঝতে পারছি। আচ্ছা এগুলো কি লোকের কথা? বোধহয় হারিয়ে যাচ্ছে, মানুষ বড্ড বেশি যান্ত্রিক। আমার মনে হয় তোমাদের যারা দর্শক আছে না, তোমাদের না সব দর্শক, লক্ষ লক্ষ দর্শক, তারা মনে হয় জানো তাদের মনের কথা বলি, জানো তো? তারা এই কথাগুলো, তারাও তো আমার মতো কম বেশি পাগল, মনের কথাই মনে হচ্ছে বলি। আমি তাদের বলছি, তারা বলুক তো, তোমাদের কমেন্ট করে বলুক আমি ঠিক বললাম কিনা। আমি বলি, এই বেশি কথা বলাবে না। পরিবর্তন যাত্রায় নেতারা যাচ্ছে, আমি ধন্যবাদ দিলাম। কিন্তু প্রত্যেকটা পরিবর্তন যাত্রায় ওই এলাকাতে যতগুলো বুথ আছে, কতগুলো বুথ তৈরি হলো, সংগঠন তৈরি হলো, বুথ কমিটি তৈরি হয়েছে কিনা, বুথ থাকলেও বুথের যে লোকগুলো তারা উপযুক্ত নিরাপত্তা, অর্থ, সামর্থ্য, রাজনৈতিক প্রজ্ঞা, অ্যাসিস্ট্যান্ট পেলো কিনা, এইটা দেখো। নেতাগুলো কি এইটা দেখো, ধর্মেন্দ্র প্রধান কি ওইটা দেখো, শুভেন্দু অধিকারী কি ওইটা দেখো, সুকান্ত মজুমদার কি ওইটা দেখো। আর মিঠুন চক্রবর্তীকে ওটা দেখতে হবে না, মিঠুন এগুলো বুঝবে না। মারবে এখানে, বডি পড়বে তোমার ক্যাম্পেন কলিং ইন্ডিয়ার ভেতরে। ধন্যবাদ। আহ, এই যে শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কেন প্রত্যাশিত অগ্রগতি করতে পারছে না বলে নেই তো, পরিবেশ নেই তো। যেখানে চপ শিল্প ঢপ শিল্প প্রধান, নেই তো। যেখানে শিল্প করতে গেলে সিঙ্গুর থেকে মেরে তাড়ায়, নন্দীগ্রাম থেকে মেরে তাড়ায়, কিছু নেই গো। যেখানে 1 নম্বর শিল্পপতির নাম সৌরভ গাঙ্গুলি, উদ্যোগপতি শিল্পপতি সৌরভ গাঙ্গুলি। শোনো, আমাকে এইসব নিয়ে খেপাবে না, পরিবেশ নেই। আমি অবশেষে একটা কথা বলে বক্তব্য শেষ করবো, আর বকাবেন আমাকে। আছে, সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই যে পরিবর্তন যাত্রার জনসমাগম দেখা যাচ্ছে, এটাকে কি রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত? দাদা পরিবর্তন তো চাইছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে এরা বলছে পরিবর্তন চাই, মানুষও বলতে পরিবর্তন চাই। ভোটটা হবে, কেন্দ্রীয় বাহিনী এসে মুরগা মশলাম খাচ্ছে না তো, কেন্দ্রীয় বাহিনীকে লোকাল থানা বিপদগামী করছে না তো, ভুলভাল জায়গা নিয়ে চলে যাচ্ছে না তো, তাদেরকে ইতিমধ্যে হাত করে নেয়নি তো, কেন্দ্রীয় বাহিনীর লোকজনকে কিনে নেওয়া যায় না? এতদিন ধরে তাদের দরকার হচ্ছে এলাকা চেনা, রাস্তাঘাট চেনা, কালপিটদের চেনা, সেটা ঠিক চিনছে তো? বিজেপির নেতৃত্ব তাদেরকে সঠিক পথে চালিত করছে তো? পশ্চিমবঙ্গ সরকারের লোকজন কিন্তু তাদের সঠিক পথে চালিত করবে না, রাজ্য পুলিশও সঠিক পথে চালিত করবে না, এইটাকে বুঝতে হবে। এবার নিরাপত্তা দিয়ে ভোটটা হবে কি? ভোট কি জনগণ দিতে দিতে পারবে? ভোট দেওয়ার পরে ভোটের গণনা কেন্দ্র কি ঠিকঠাক হবে, নাকি হাইজ্যাক করে নেওয়া হবে? সেই বাহিনী তো রয়েছে। যেমন ধরো এলাকা এলাকায় কিছু গুন্ডা বাহিনী আছে, তোরা তোলা আদায় করে কেউ 100-150 কোটি টাকার মালিক, তাদেরকে বলে দেওয়া হয়েছে কতগুলো জায়গায় রিগিং করতে হবে। কিন্তু একটা প্রবলেম আছে, এসআইআর হওয়ার পরে ওই ভূত ভোটাররা কিন্তু অনেকে বেরিয়ে গেছে। 65 লাখ ইতিমধ্যে বেরিয়ে গেছে, তারা ডিলিটেড। আর 60 লাখের মতো তারা বিচারাধীন, তারা বিবেচনাধীন। এই বিবেচনাধীন যারা ভোটাররা,
তাদের বিবেচনার কাজ ভোট ঘোষণার আগে কি সম্পন্ন করতে পারবে? তার জন্য কি যথেষ্ট পরিমাণ জাস্টিস আনা হয়েছে? আমার যা খবর রয়েছে তাতে যদি এখন তড়িঘড়ি করে এই যারা এই এর মধ্যে রয়েছে, যাদেরকে বিবেচনার মধ্যে রাখা হয়েছে, তাদেরকে যে হিয়ারিং করা হবে 2 মিনিটের বেশি তারা পাবে না। তো এক একটা লোকের কাছ থেকে সদুত্তর পেতে গেলে শুধু 2 মিনিট, তাদের কি যথার্থ মূল্যায়ন হবে? সেই কাজ সম্পন্ন না হলে যথাসময় কি ভোটটা হবে, নাকি ভোট আরো বিলম্বিত হবে? এসআইআর যারা করছে, রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে, রাজ্য প্রশাসনকে মাথায় রাখতে হবে যে তারা কোথায় কোথায় গাফলতি করেছে, কোথায় কোথায় বিলম্বিত করেছে, কেন গুলিয়ে দিয়েছে, কেন মানুষকে আতঙ্কিত করেছে, কেন জ্ঞানেশ কুমারকে কাছে বাঁধো বলেছিল। আর জ্ঞানেশ কুমারদেরও বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু নতুন নতুন শব্দবন্ধ দিলে হবে না। যেমন দুটো শব্দবন্ধ ওরা দিয়েছে, যেটা কোনোদিন ভোটে আমরা শুনিনি: লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর একটা হচ্ছে অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশন আর আন্ডার অ্যাডজুডিকেশন আর লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই দুটো শব্দবন্ধ এই ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে কার্যকরী আছে। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, এই সমাধানগুলো যেগুলো বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 2-4টে নয়, কিন্তু কবে এটা শেষ হবে বিবেচনা কাজটা? তবে তো নির্বাচন ঘোষণা করা হবে, আর নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরে তো এগুলোকে আর মূল্যায়ন করা যায় না। সেই কাজটি কি সম্পন্ন করা যাবে, না এই পুরো ভোট প্রক্রিয়া বীজ পাও জলে পড়বে, নাকি রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে? লোকের মধ্যে তো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে হবে। কারা ত্রুটি করছে, কেন ত্রুটি হচ্ছে, সেটাও ঝেড়ে খেসে বলতে হবে। ভাবের ঘরে চুরি করলে হবে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। একটাও সঠিক ভোটার বাদ না যায় দেখতে হবে, আর বেঠিক ভোটাররা একটাও সুবিধা না পায় দেখতে হবে। এই 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 ঝোলে অম্বলে বা এই তালে গোলে যদি কিছু নোংরামি নষ্টমী হয়ে যায়, তাতে কিন্তু ভোট গণতন্ত্র নষ্ট হবে। তাই দ্রুততার সাথে সম্পন্ন করা হোক, আর মানুষ যাতে ভোট দিতে পারে সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করুক। শুধু শুধু ওই কেন্দ্রীয় বাহিনী পাঠালে হবে না, কেন্দ্রীয় বাহিনী যেন যথার্থভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। তবেই ভোট হবে, আর তবেই এই পরিবর্তন যাত্রার স্বপ্ন সফল হবে। ধন্যবাদ। আমি বলবো একটাই কথা, সেটা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর থেকেই লড়বেন এবং একটি ভোটে হলেও জিতবেন, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটি ভোটে হলেও জিতবো। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এই বক্তব্যকে আসলে 1 লক্ষ ভোটে জেতার কথা বলবে তো? আচ্ছা, একটি মানে কি 1 লক্ষ? বুঝলাম না। মানে শুভেন্দু অধিকারী 1,500 ভোটে না কত ভোটে জিতে এতবার বলেছে, মোস্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ। 1956 মোস্ট হয়ে গেছে, জানো তো? তো ও বলছে একটা, মানে আরো খারাপ অবস্থা। ও তো বলতে পারতো যে না, এবার 2,000 ভোটে জিতবো। মুখ্যমন্ত্রী 1956 ভোটে জিতেছিল, মানে শুভেন্দু জিতেছিল তো। তো ওকে টপকে 2,000 ভোটে জিতবো, মানে শুভেন্দুকে টপকাবো না, একটা হলো জিতবো। রিক্স হয়ে গেল তো। এই শুভেন্দু বাবু একটা ভোটটা হাইজ্যাক করে নিন, একটা হাইজ্যাক করলেই ধরে যাবে। কি রে ভাই, এত কনফিডেন্ট হবো? এই সরকারটাকে পড়ে যাবে নাকি? ও দিদি, পশ্চিমবঙ্গের লোক জানে সরকারটা থাকবে আপনার, কিন্তু আপনি কি মনে করছেন সরকারটা পড়ে যাবে? আপনার কাছে কি কোনো গোপন বার্তা আছে নাকি, আপনার কাছে আর অভিষেকের কাছে? অভিষেকও বলেছে ওই একে জয়েন করানোর দিনে, ওই কি পাগলাটার নাম কি, প্রতিকূল বেলা পাগল আছে উন্মাদ, তাকে জয়েন করানোর দিনে। আরে উন্মাদ পাগল আমার বাড়ির কাজের লোকের যোগ্য না ওটা, আমার বাড়ির সার্ভের হচ্ছে আর উন্নত। বলছি পায়ের জুতোর যোগ্যটা কিচ্ছু না ওটা একটা। ওকে নিয়ে কেন মিডিয়াগুলো ওই করেছে, মিডিয়াকে ধিক্কার চালাচ্ছে। ওটা মানুষের মতো বললো একটা। আমি তো বলেছি, সিপিএম যদি ক্ষমতায় থাকতো, আলিবন্দি স্ট্রিটের মেন গেটের ভেতরে ঢোকার যোগ্যতা নেই। কেউ নেই বলে ওরকম পাগল ছাগল কিছু ঢুকিয়েছিল, নেই বলে কেউ। তাকে তৃণমূল নিয়ে নিয়েছে, ও কিছু লোভ পেয়ে গেছে, জিপ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো ওকে যেদিন নিল সেই দিন অভিষেক কি বলেছে? অভিষেক বলেছে যতদিন ধরে আমরা আছি, ক্ষমতা আছে, যতদিন ধরে আমার ক্ষমতা আছে, আমরা তোমাদের পাশে থাকবো যতদিন ধরে। ডাউট আছে আর কি, বেশি দিন ধরে ক্ষমতা নেই। তাহলে অভিষেক বলছে যতদিন ধরে আমরা ক্ষমতা আছি পাশে থাকবো, মানে ডাউট আছে বেশি দিন ক্ষমতা থাকবে না। আর দিদি বলছে অন্তত আমি 1 ভোট হলেও জিতবো। দুটোর মধ্যে কেন অশনি সংকেত আছে। দিন যে গেল সন্ধে হলো, পার করো আমারে, এই গানটা আছে। ভয়টা আমার ওখানে। ধন্যবাদ। দুটো প্রশ্ন একদম শেষে, ছোট্ট দুটো প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 6ই মার্চ থেকে ধর্ণা শুরু করার ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর ধর্ণায় বসা কি গণতান্ত্রিক প্রতিবাদের নতুন দৃষ্টান্ত, নাকি এটা রাজনৈতিক নাটক? ওটা কান্না। 6ই মার্চ থেকে কান্না শুরু করবে, ধর্ণা শুরু করবে না। বাঁচাও, দলে রাখো, ক্ষমতায় রাখো, চলে গেলে জেলখানে চলে যাব। কেজরিওয়াল তো আগেই চলে গেছে, আমি পরাস্ত হলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। পশ্চিমবঙ্গের মানুষ আমার নামে যা ইচ্ছা তাই করবে, আমি দেবতা হতে চলেছিলাম,
হতে চেয়েছিলাম দানব হয়ে ইতিহাসের আস্তাগুদে পড়ে যাব। চলে যাওয়ার আগে তাই 6 তারিখ থেকে মনে হচ্ছে আমার যেন উনি ধর্ণা দিচ্ছেন না, উনি কান্না করছেন। পশ্চিমের মানুষ একটু মায়া দয়া করুন। অনেক তৃণমূলের শক্তি কমছে এমনটাই জনগণ বলছেন। কাছে জনগণ নেই তো, জনগণ নেই তো। এসআইআর এর ভয় দেখিয়ে যদিও মোল্লা ভোট চলে গেল রে। আরে 60 লক্ষ যে ডিলিটেড হয়েছে, 60টা কত, তার মধ্যে 18 লক্ষ মুসলমান ভোটার আর বাকিটা হিন্দু ভোটার। মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই। টোটাল ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র 18 লক্ষ মুসলিম ভোটার, আর বাকি টোটালটা হচ্ছে হিন্দু ভোটার। মানে হিন্দু মুসলিম ব্যাপার নয়, কোথাও মিস্টেক থাকলে মিস্টেক হচ্ছে। যেমন মোহাম্মদ বানানটা অনেকে এমডি লেখে, ওরা ওদেরকে বুঝে উঠতে পারছে না, ওরা বিবেচনাধীন লেগেছে। এইগুলো ঠিকঠাক করে দিদি লোকজন বুঝিয়ে দিলে মিটিয়ে যাবে না, তাতে ভোটার তালিকা থেকে নাম যাবে না। কোথাও কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ওটা দূর হওয়া দরকার ছিল। আমাদের মতো লোক যদি এখানে থাকতো এই সংকটও থাকতো না। অযোগ্য লোকে দেশ ভরে গেছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে যে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তা কি রাজ্যের প্রশাসনের উপর মানুষের বিশ্বাস নষ্ট করছে নাকি? কিভাবে মাখবো দোল, চারিদিকে যে গন্ডগোল, শুধু গন্ডগোল আর গন্ডগোল। আর ওই রঙিন কি হবে, রঙিন মাদক খেয়ে রাস্তাঘাটে এদিক ওদিকে কে কোথায় যে কবে তার ঠিক নেই। মদ তারিখে সব রাস্তাঘাটে সব শুয়ে আছে যুবক যুবতীর দল। স্বপ্ন নেই, আলো নেই, আশা নেই, মদ আছে, রঙিন মদ। মাদকতায় মাদকাসক্ত হয়ে একটু ভুলে থাকা, কিছুক্ষণের জন্য সাময়িক ভুলে থাকা। তো এই দুদিন হয়তো একটু একটু ভুলেছিল রং টং মেখে বন্ধুদের নিয়ে, ভালো কথা। এই সুখ বা কে দেয়? এই স্বার্থমগ্ন পৃথিবীতে একটু ভালোবাসা একটু সুখ কেই বা দেয়? এ তো ভালোবাসা তো এখন পয়সা দিয়ে কিনতে হয়, পণ্য হয়ে গেছে। স্বতঃস্ফূর্ত প্রেম কোথায়? কে কাকে ভালোবাসে? সবাই বলছে আমি জনগণের, আমি মানুষের, আমি মানুষের। কে মানুষের? মানুষই বুঝতে পারছে না। আমরা মানুষের জন্য কাজ করি। বামেরা বলেছে দীর্ঘ যুগ ধরে, তৃণমূল বলছে, এখন বিজেপি বলছে, কংগ্রেস বলছে। মানুষ ভাবে এ কার জন্য কাজ করে। সবাই বলছে, যেমন আমেরিকা বলছে আমরা মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, আমরা গণতন্ত্রের পক্ষে, রাজতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। তারা যা করছে তাতে যেন মনে হচ্ছে তারাই বড়, সবচেয়ে বড় স্বৈরাচারী, তারাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক, তারাই সবচেয়ে বড় রেসিস্ট, তারাই সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ, তারাই সবচেয়ে বড় মানে একনায়কতান্ত্রিক, তারাই সবচেয়ে বড় লুটেরা, তারাই সবচেয়ে বড় মিথ্যাবাদী। অথচ তারাই পৃথিবীতে মূল্যবোধের ন্যায়ের নাকি জ্যাঠামশাই। মানুষ কাকে নিয়ে বাঁচবে, কাকে অবলম্বন করবে? মানুষের না বড্ড ইচ্ছা হয় এমন একটা মানুষ পাই বা এমন একটা দল পাই যাকে জড়িয়ে খুব কাঁদা যায়, হাউ মাউ করে কাঁদা যায়। তুমি এসো গো, তুমি ফিরে এসো, তোমার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখি। এবার আবার স্বপ্ন দেখেছে বিরোধীরা, কারণ 300 মানুষ মরেছে এই কয়েক বছরে। 300 মানুষ। বিজেপি করার অপরাধ, কিচ্ছু অপরাধ নেই। এই তুই বিজেপি করবি কেন রে? জান দে, প্রাণ দে, ইজ্জত দে, পয়সা দে, লুটের মাল দে, এলাকা দখল দে। 300 জন মারা গেছে। তবুও বিজেপি দিল্লির নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব কি ভাবছে জানি না। ঠিক মতো কি বুথ গঠন হয়েছে? বুথে বুথে কর্মীরা কি নিরাপত্তা পাচ্ছে? প্রত্যেকের পাশে কি নেতারা দাঁড়াচ্ছে? কর্মীকে লাঠি মারার সময় নেতারা কি কাটা নিজের শরীরটা কি পেতে দিয়েছে? আমি বামেদের দেখেছিলাম একসময়, তাদের কর্মীদের যখন মারতো, নেতারা তার পিঠটা পেতে দিত পুলিশের সামনে, যাতে লাঠিটা আমার ছোট্ট কর্মীর গায়ে না লাগে, যেন আমি নেতা আমার গায়ে লাগে। বিজেপির কজন এরম আছে জানি না। আমার দিল্লির নেতাদের বলতে ইচ্ছে করে কিছুদিনের জন্য দিল্লির ফান্ড বন্ধ করে দেওয়া হোক, টাকা পয়সা, ওরা নিজের পয়সা বিজেপি দলটা করুক, দেখি কতজন ভালোবেসে বিজেপি করে। তাহলে হলো কি, তৃণমূল তো লুটে নিল, বামেরা 34 বছর কি করেছে জগদ্দল পাথর লোক বললো, কংগ্রেস প্রায় মরে গেছে, নিবু নিবু টিম টিম করে দু একটা মোল্লাতান্ত্রিক দল বেঁচে আছে। একটা ছিল আইএসএফ, আবার মিম আসছে, আবার হুমায়ুন আসছে, হাতে রইল বিজেপি। বিকল্প একমাত্র, বিরোধী একমাত্র, তারা কি সেই দায়িত্ব পালন করবে? জানি না। বিজেপিতে যোগ্য লোককে যোগ্য মূল্যায়ন করা হচ্ছে না, বলা হচ্ছে যারা প্রচুর খেটেছে তাদেরকে সব রাজ্যসভায় পাঠাও। রাজ্যসভায় পাঠানোর জন্য একটাই মানদণ্ড, করে খেটেছে, অনেক দিন ধরে আছে। আচ্ছা, এটা কোনো যোগ্যতার মানদণ্ড হলো? মানে গোটা দেশে যারা পার্টিতে খুব খেটেছে তারা সব রাজ্যসভায় বসে থাকবে, তা দেশের বিবেক কার হবে? দেশের ন্যায় নীতি কার আনবে? সমাজের সুস্থ প্রণম্য মানুষ যারা দেশকে দিশা দেখাবে তারা কোথায় যাবে? পার্টি দু ধরনের মানুষ করে,
একটা ধরনের মানুষ করে পার্টির জন্য নিজেকে সর্বস্ব ত্যাগ করে দেওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া। আর একটা অংশের লোক পার্টি করে, পার্টি তার ধ্যান জ্ঞান সাধনা, পার্টি তার ইনকাম, পার্টি তার ব্যবসা। পার্টিটা যদি না থাকতো সে কে করে কমবে খেতে পেত না, সে কোটিপতি। পার্টিটা থাকলে ভিক্ষু হতো। অর্থাৎ পার্টিটা করেছে বটে নিজের প্রয়োজনে, অনেক দিন ধরে টিকে আছে নিজের প্রয়োজনে, অন্যের প্রয়োজনে না। হ্যাঁ, এইটা বুঝতে হবে পার্টিকে। হ্যাঁ, একটা প্রশ্ন করব আপনার কাছে, যে অনেকেই বলছেন দুর্নীতি এবং অপশাসনের কারণে পশ্চিমবঙ্গ উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়ছে। আপনি কি এই মন্তব্যের সঙ্গে একমত? দুর্নীতির জন্য রাজ্য পিছিয়ে গেছে, সবই কথা তো। যে যে দেশে দুর্নীতি যত বেশি, সেই দেশ তত বেশি পিছিয়ে যাবে। একসময় চীনে বিপুল দুর্নীতি ছিল, চীনের দুর্নীতি করলে ওর ঠ্যাং ভেঙে ছেড়ে দেয় পুরো একদম। আরবে এই আমাদের ফিরাদ হাকিমের মেয়ে আর বউ মক্কা মদিনা হজ করতে গিয়েছিল, হজ করতে গিয়ে প্রচুর আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যেই বলেছে ইরান গিয়ে ধুম করে বম ফেলে দিয়েছে। বেচারি কেঁপে কেঁপে একসা হয়ে গেল, বাঁচাও বাঁচাও মোদিজি বাঁচাও বাঁচাও। মোদিজির মনে ব্যথা হলো, মোদিজি পররাষ্ট্র দপ্তরকে দিয়ে ওদেরকে বাঁচিয়ে বাড়ি আনলো। ওরা খুব ভয় পাচ্ছিল, বোমটা টুক করে মাথায় পড়ে যায়। তো ফিরে এসে কি বলে জানো তো, ফেসবুকে বন্ধু আর কি, ওর নাম হলো কি, ওই প্রিয়দর্শিনী ওর মেয়ে, বললো থ্যাঙ্কস কলকাতা, থ্যাঙ্কস হোম। মানে বাড়িকে, মানে ফিরাদ হাকিমকে ধন্যবাদ দিল, কলকাতাকে ধন্যবাদ দিল। ফিরিয়ে আনলো কে? তাকে ভারত সরকার ফিরিয়ে আনলো কে? ভারত মা, ভারত দেশ। থ্যাঙ্কস ভারত, থ্যাঙ্কস মোদি গভর্নমেন্ট নাই। তো ওখানে গিয়ে ও আল্লাহর কাছে দোয়া করছিল, দোয়া করতে গিয়ে ও একটা খুব গুরুত্বপূর্ণ মানে কথা বলছিল, যে যে এখানে কি পবিত্রতা, কি ন্যায়। সব সোনার দোকান খুলে রেখে দিয়েছে, কোনো দোকানদার নেই, দোকান খোলা, কেউ সোনা চুরি করছে না। চারিদিকে কোটি কোটি টাকা সোনা পড়ে আছে দোকানে দোকানে, কেউ চুরি করে না। প্রিয়দর্শিনীকে বলি, মানে ফিরাদ হাকিমের মেয়েকে বলি, ওইটা কারণ কি জানেন তো? ওখানে চুরি করলে হাত ফাত গলা ফলা সব কেটে দেবে, চুরি করা খুব কঠিন। আর এখানে চুরি করাটাই সহজ। আমি পদ্মসিয়াওয়াড়ি, আমি হয়তো কোনো মলে গেলাম, ঢুকবো, আমাকে রীতিমতো একদম মানে ওসামা বিন লাদেনের মতো চেক করা হবে, চেক করা হবে চারিদিকে, মানে একদম লুটে রাখি না, একদম লুট করে নিয়ে পালাবো কিনা। প্রিয়দর্শিনী চেক করা হবে না, যেই দেখবে ফিরাদ হাকিমের মেয়ে ছাড়, সবাইকে চেক করা হয়। তো আপনাদের এই যে তৃণমূল দল, আপনি তো আবার সেই মহিলা মোর্চার কি দায়িত্বে আছেন, কি পবিত্রতা না আপনাদের পার্থ চট্টোপাধ্যায়, কি পবিত্র, পুরো মক্কার মদিনার সেই দোকানদারের মতো পবিত্র, একদম কিচ্ছু নেয় না। আপনাদের অনুব্রত কি পবিত্র, আপনার পিতা পিতা ফিরাদ হাকিম কি পবিত্র, ওয়াকাব কিচ্ছু নেই, বুঝে নিন। সোনার দোকানটা মক্কায় কেন খোলা আছে, আর আপনার এই কালীঘাটের মক্কায় বন্ধ কেন? সব দরজা ভালো করে তালা দিচ্ছে কেন? চুরি করা রক্তে আছে, দুর্নীতি, তাই আমরা পিছিয়ে, তাই ওরা গিয়ে, কিন্তু ব্যক্তিত্ব নেই, তাই তাই মার খাচ্ছে। আপনি পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলছেন, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন স্যার যে তিনি যে দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নামে 1 টাকাও নিয়েছেন, প্রমাণ করে দেখান, চ্যালেঞ্জ করছেন। কিন্তু অভিষেকে বলেছে তো, আমি 1 টাকা চুরি করে থাকি, তাহলে এসপ্ল্যানেড ইস্টে, উলেবেড়ে ইস্ট নয়, এসপ্ল্যানেড ইস্টে বলেছে আমি ফাঁসির মঞ্চ তৈরি করব নিজেই, কার পয়সা করবে যাই না, 1 টাকা যার নেই তারা করতে করবো, ফাঁসির মঞ্চ তৈরি করে আমি নিজে দড়ি কিনবো। তো দড়িটা কিন্তু কার পয়সা কিনবে? তুমি পয়সা, তুই পয়সা দেবে, তারপর নিজেই চলে যাবে। 1 টাকা যদি চুরি করে থাকে, না না বলেনি। এমপি ক টাকা পায়, তার কি আছে, মূল্যায়ন করা হোক। আমি একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার প্রিন্সিপাল, আমার টাকা হবার কথা, যত টাকা, আমি কিভাবে জীবনযাপন করি এবং কি কি আছে মূল্যায়ন করো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি আছে মূল্যায়ন করো, দুটিতে কাছাকাছি। ফিরহাদ হাকিম মেয়র ক টাকা বেতন পায়, আমি ক টাকা পাই, আমার চেয়ে কম পায়, তার কি কি আছে মূল্যায়ন করো। সে কোথায় টাকা পেয়েছে, খায় কোত্থেকে? একটা বিধায়কের বেতন হচ্ছে তো আমাদের বেতন প্রায় ডবলের কাছে। বিধায়কের জীবনযাপন আর আমার জীবনযাপন তোমার কি ক্লিয়ার করো। বাকিটা চুরি, চুরি করে করে হয়েছে বুড়ি, ওইটা একমাত্র কাজ। তারপর বলছে 1 টাকা নিইনি, তারপর যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, 80 অলক্ষে দাঁড়াইছে, তারা দিবে কোন বলিদান, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে, ক্ষুদিরাম ক্ষুদিরাম। কিছু বলার আছে? আমি পরিষ্কার বলছি, যে এই সততার কথা পলিটিশিয়ান বলবে না, তাকে আগে র্যাডার দিতে হবে, তার বাড়িতে তদন্ত করতে হবে, আগে সিবিআই পাঠিয়ে দিতে হবে আর ইডি পাঠিয়ে দিতে হবে।
আজব কেমন বহাল তবিয়ত আছে না। কেজরিওয়াল নাকি দুর্নীতি করেনি, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির অভিযোগে, সে বেকসুর খালাস হয়েছে, দুর্নীতিমুক্ত খালাস। আচ্ছা, কেজরিওয়াল লকআপে ঢুকে গেল, তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণ করা যায়নি। এই যারা বলছে পশ্চিমবঙ্গে কারা কারা দুর্নীতি করেছে, আজ তারা কি করে বাইরে আছে, ওর মাথা আসছে না। মোদিজি, ও মোদিজি, তারা কি করে বাইরে আছে? তারা বাইরে আছে বলে বিজেপি ঘরে নেই, তারা বাইরে আছে বলে বিজেপি ঘরে ঢুকতে পারছে না, এই বাংলার ঘরে ঢুকতে পারছে না। আপনারা কি বিজেপিকে বাংলার ঘরে ঢোকাতে চান? তাহলে তারা বাইরে গুন্ডার মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের ঢোকে লকআপে ঢোকান, তাদেরকে কন্ট্রোল করুন, তবে তো হবে। তবে কিন্তু ছবির মতো পরিষ্কার। কালকে কিছু লোক এসে কান্নাকাটি করছিল বাড়িতে, দাদা কি হবে, কি বলবো বলো, তাকানো যায় না মানুষের দিকে। আমি এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করবো যে সাধারণ মানুষের জীবনে কি এই দুর্নীতির প্রভাব কতটা পড়েছে বলে আপনার বিশ্লেষণ? কে যে দুর্নীতিগ্রস্ত না বোঝা মুশকিল। আমার সন্তান বলছে, বাপি তুমি যা আছো তেমনই থাকো বাপি। আমি বলি কি করে কি করবো বলো, এ তো ক্ষমতার কিছু করতে পারছি না আমি, রক্ত দেওয়া লড়াই রয়েছে আমার, আমি কিছু করতে পারছি না, তো কি করবো বলো। বলছে যে ওখানে মানেই তো গন্ধ, বিশ্রী গন্ধ বেরোচ্ছে না ওই দিকটায় রাজনীতিতে, কি বিটকেল গন্ধ ভাবি তো নাকে আসছে না। ওইটুকু বাচ্চা, সে বলছে বিটকেল পচনের গন্ধ, মানে সমাজের সবচেয়ে কলুষিত অংশ লোকেরা ওই দিকে থাকে। আমি বললাম ভালোটা করা যাবে না বলো, ভালো লোকগুলো যাবে না। আমি মোদিজিদেরও বলি, আমি দিদিকেও বলি, আমি রাহুলকেও বলি, রাহুল রাহুল সিনহা নয়, ওই রাহুল গান্ধীকে বলছি, ভালো লোকগুলোকে দেখুন না, একটু একটু ভালো লোকগুলোকে রাজনীতিতে আনা যায় না। আর ভালো লোকদের বলি, আপনারা কি সত্যি কেউ যাবেন না? তাহলে দুর্গন্ধই থাকবে, পচনই থাকবে, চোর চিটিংবাজ ছ্যাচোর ধান্দাবাজ মিথ্যেবাদী ভরে গেছে। মানুষ স্বপ্ন দেখবে কাকে নিয়ে? মানুষ তো দুষ্কৃতী হয়ে যাচ্ছে। মানুষের যখন আবেগ নষ্ট হয়ে যায় না, মানুষ যখন দেখে কোনো কোথাও আলো নেই, মানুষ তখন মানুষের যে সূক্ষ্ম 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 অনুভূতিগুলো মরে যায়, মানুষের নীতিবোধগুলো তলিয়ে যায়, মানুষের বিবেকগুলো হারিয়ে যায়। চারিদিকে দেখতে পাচ্ছ না, মানুষ বিবেকহীন হয়ে পড়ছে, আসলে কোনো স্বপ্ন নেই। দেখছে যারা সমাজের মাথা নেতা তারা সব লুটে নিল, তারা চূড়ান্ত মিথ্যে কথা সকাল বিকাল চুরি করে বলছে 1 টাকা চুরি করলে ফাঁসি দিয়ে নিজে ফাঁসি।